কাজে রাজ্যের মানুষের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব তারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন, তারা যাতে ইতিহাসটাকে একটু মনে রেখে কংগ্রেস সিপিএম সম্পর্কে সচেতন থাকেন। কারণ এখানে চাঁদার জুলুম নেই, মিছিলের জুলুম নেই, আন্দোলন করতে হয় না, বেনিফিশিয়ারি সিলেকশনে আমরা রাজনীতি করি না, ভারতীয় জনতা পার্টির সরকার রাজনীতি করে না। যারা গরিব তাদের একমাত্র পরিচয় গরিব, তাদের সার্বিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে আপামর রাজ্যের জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে চলেছেন। কাজেই এই কাজকে নষ্ট করার জন্য, পরিবেশকে কলুষিত করার জন্য যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আজকে যে ঘোষণা হয়েছে নিঃসন্দেহে এটা ঐতিহাসিক এবং কল্পতরুর মতো ঘোষণা হয়েছে। যেমন একটা আমি দেখলাম, যেমন পুরোহিত, বিভিন্ন মন্দিরের পুরোহিত, তাদের বৃত্তিটা বিশ্বাস করে এটা একটা ঐতিহাসিক হয়েছে। ওদের কিন্তু অনেক খুব ছিল, কিন্তু একটা জিনিস একটু খুব হয়ে গেছে, একটু মেডিকেল অ্যালাউন্স 1 পয়সা দেওয়া হয়, 500 টাকার নিচে কোনো ডাক্তারের ভিজিট নেই এখন। হসপিটালে গেলে সেরকম পরিষেবা পাওয়া যায় না, অনেক অভিযোগ আছে। এটা একটু রিকোয়েস্ট আমি রাজ্যবাসীর তরফ থেকে রিকোয়েস্ট করছি, দেখবেন এটা করা যায়। একটা বিষয় যথার্থই বললেন, একটা বিষয় পরিষ্কার যে মেডিকেল অ্যালাউন্স আগে যেই ক্যাটাগরিতে ছিল তার মধ্যে একটা বড় অংশ এখন মেডিকেল রিইম্বার্সমেন্টে চলে গেছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি 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 তাই বলছি, একটা বড় অংশ যারা আগে মেডিকেল অ্যালাউন্সটাতে যে কভারেজ ছিল তার থেকে একটা বড় অংশকে এখন মেডিকেল রিইম্বার্সমেন্টের আওতায় আনা হয়েছে। অ্যালাউন্স হলে এটা কি হয়, স্পেসিফিক এত টাকাই আপনার প্রতি মাসে বেতনের সঙ্গে আসবে। রিইম্বার্সমেন্ট হলে তার লিমিটটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, সমস্ত লোকের ক্ষেত্রে না, আমি তাই বললাম, কিন্তু অনেক আমি সেটাই বলছি যে আগে যেই কভারেজটা ছিল তার থেকে একটা বড় অংশকে রিইম্বার্সমেন্টের আওতায় নতুন করে ইনক্লুড করা হয়েছে। কাজে আপনার বক্তব্য যেটা রয়েছে সেটা অবশ্যই রাজ্য সরকারের বিবেচনাধীন রয়েছে। যারা রিইম্বার্সমেন্টের আন্ডারে আসেনি তাদের অ্যালাউন্স বাড়ানো, সেটাও রাজ্য সরকার পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে যথার্থ ব্যবস্থা নেবেন। রাজ্যবাসী সেটা অবশ্যই বিশ্বাস করবেন, কারণ রাজ্যের সব অংশের মানুষের জন্য যেভাবে রাজ্য সরকার নিজেকে উজাড় করে দিচ্ছেন, তারপরে রাজ্য সরকার বাকিদেরও ব্যবস্থা করবেন, সেটা নিশ্চিতভাবে বলা যায়। আরেকটা না, আপনার প্রশ্ন একদম, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে জায়গায় ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানবো, সরকারের গোচরে আনবো, সেটা তার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, যে স্বাস্থ্য পরিষেবার যে বিষয়টি আপনি এনেছেন, আজ কিন্তু আমরা 2018 সালের আগে আমরা দেখেছি, এগুলো প্রমাণিত। আমরা একটা ছোট বড় অ্যাক্সিডেন্ট হলো, আমরা দেখেছি যে জিবি হাসপাতালের বেডে রক্তপাত হতে হতে অনেক মৃত্যুর কোলে ঢলে যেতেও কিন্তু আমরা অনেক রাজ্যের অনেক যুবকদের আমরা দেখেছি একটা সাধারণ অ্যাক্সিডেন্ট হলে। কিন্তু আজ 2018 সালের পর স্বাস্থ্য পরিষেবাকে কিন্তু আমাদের সরকার রাজ্যের গরিব অংশের মানুষের কথা চিন্তা করি, কারণ আগে মানুষকে সবকিছু সর্বত্র বিক্রি করে আমাদের এইমসে যেতে হতো, অ্যাপোলো হসপিটালে যেতে হতো, ভেলুর যেতে হতো। কিন্তু আজ আমাদের রাজ্যের যে সবচেয়ে বড় যেটা সরকারি হাসপাতাল, যেটা জিবি হাসপাতাল, সেখানে কিন্তু হার্টের অপারেশন হচ্ছে, আপনারা এগুলো নিউজ করছেন। সেখানে নিউরো সার্জারি হচ্ছে একদম সফলতার সঙ্গে, এবং প্লাস্টিক সার্জারির মতো যেটা ক্রিটিক্যাল, যেগুলো আমরা কখনো ভাবিনি 18 সালের আগে, সেগুলো কিন্তু আমাদের সরকারি হাসপাতালে সেই চিকিৎসা ব্যবস্থাকে কিন্তু আমাদের সরকার ঢেলে সাজিয়ে তুলেছেন। তারপরেও ঠিক আছে, আপনাদের অনেক বিষয়, কিছু কিছু বিষয় আপনারাই তো আনবেন, সেটা নিশ্চয়ই আমরা রাজ্য সরকারের গোচরে আনবো। আমি দুলালদাকে আমি একটা বিষয় শুধু আমি স্ট্যাটিস্টিক্স দিতে চাই। ত্রিপুরার মতন ছোট রাজ্যে 13,01,841 জন আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত রয়েছেন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয় বরাদ্দ এরা প্রতি বছরে তাদের জন্য রয়েছে সরকারি ব্যবস্থাপনায়। 13,01,841 জন। কাজেই তার বাইরে এরা হচ্ছেন কারা? যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া,
তারাই আয়ুষ্মান কার্ডের আওতায় আসেন। তার বাইরে একটা বিশাল অংশ রিম্বার্সমেন্ট, আমি যেটা বললাম, তার বাইরে যে ক্ষুদ্র অংশটা রয়েছে সেটা রাজ্য সরকারের কাছে অলরেডি গোচরে রয়েছে, রাজ্য সরকারের বিচার বিবেচনা করছেন। আমরা প্রত্যাশা করি রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আর কারোর কিছু? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মিডিয়ার বিষয়টা আমি বিশেষ ভাই বন্ধুদের শুরু করে দিন। শুরু করি নাকি? একটু টেনে নে, সবগুলি সুইচ দেওয়া তো না? ঠিক আছে। নমস্কার। আজকের এই প্রেস বার্তায় আপনাদের সকল মিডিয়া ভাই বন্ধুদের আমরা আসার জন্য আজকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রেস বার্তায় যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে আছেন ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহোদয় এবং আমাদের পেনশনার সেলের যিনি কনভেনার শ্রী ব্যোমকেশ চৌধুরী মহোদয়। আজ যে কারণে আপনাদেরকে ডাকা হয়েছে সেটা হলো যে গরিব কৃষক, শ্রমিক এবং মহিলা কল্যাণে নিবেদিত এই রাজ্য সরকারের বিভিন্ন যুগান্তকারী যে সিদ্ধান্তের যে সুফল, সে সুফল আজ রাজ্যবাসী পাচ্ছেন। সে প্রথম দিন থেকে যদি আমি শুরু করি, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার 2018 সাল থেকে আজ পর্যন্ত 2022 পর্যন্ত রাজ্য সরকার দ্বারা ঘোষিত সময়ে সময়ে বিভিন্ন প্রকল্প এবং যোজনা, যার সুফল আজ রাজ্যবাসী পাচ্ছেন, তার জন্য না আমাদের কোনো রকম আন্দোলন করতে হয়েছে, না কোনো রকম লড়াই ময়দানে আমাদেরকে যেতে হয়েছে। সেটা সামাজিক ভাতা 2000 টাকা করা হোক, বা নতুন করে সামাজিক ভাতা 30,000 টাকা দেওয়ার মতো সিদ্ধান্ত হোক, বা সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশনের ধাঁচে বেতন ভাতা দেওয়ার মতো সিদ্ধান্ত হোক, প্রতিটা সিদ্ধান্তের পর কিন্তু আমরা দেখেছি যে তার জন্য তার সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের কাছে রাজ্যবাসীর না কোনো রকম কোনো বিষয়ের জন্য আন্দোলন করতে হয়েছে, না আমাদেরকে কোনো রকম লড়াই করতে হয়েছে। আজকেও এরকম যেটা বলা যায় যে অভূতপূর্ব এবং যুগান্তকারী একটি ঘোষণা কিছুক্ষণ আগে আমাদের মহাকরণে বসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আদরণীয় মুখ্যমন্ত্রী উনি দিয়েছেন। সেটা হলো
রাজ্যের যারা আমাদের সরকারি চাকরিজীবী আছেন প্রায় 1,04,000 এবং প্রায় 80,800 জন যারা পেনশন যারা প্রাপক আছেন, তাদেরকে একসাথে 12% যে ডিএ মহার্ঘ ভাতা যেটা দেওয়া হবে, যেটা ঘোষণা উনি করেছেন, সেখানে সকাল থেকে দেখা যাচ্ছে যে ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে কর্মচারী মহল যেরকম সর্বত্র একটা খুশির বাতাবরণ একটা নির্মাণ হয়েছে। এবং আমরা বলতে পারি যে রাজ্যের ইতিহাসে প্রথম যে 2 সংখ্যার, আমি আমার মুখ্য প্রবক্তা আছেন, উনি বিস্তারিতভাবে এটা রাখবেন বিশ্লেষণ করে যে কিভাবে কি হয়েছে, যে ইতিহাসটা উনি রাখবেন, যে 2 সংখ্যার যে মহার্ঘ ভাতা ডিএ যেটা দেওয়া হলো, এটা রাজ্যের ইতিহাসে প্রথম। আজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে আমরা কথায় নয় আমরা কাজে বিশ্বাসী, সেটা উনি করে দেখিয়েছেন। আমরা আন্তরিক হৃদয় থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসঙ্গে রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ 2.5 বছর আমরা একটা মহামারী কোভিডের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শুধুমাত্র আমরা নয়, গোটা বিশ্ব লড়াই করেছে। আমরা এই জায়গায় দেখেছি যে সমগ্র বিশ্বের, আমাদের এই বিশ্বের যে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র বা আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি তাদের যে অর্থনৈতিক যে ঢাঁচা, সেটা পর্যন্ত আমরা ভেঙে পড়তে দেখেছি বিভিন্ন রাজ্যে। সেটা কেরল, বিশেষ করে পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি, যেখানে কর্মচারীদের ডিএ দেওয়া তো অনেক দূরের কথা। কেরলে আমরা দেখেছি কোভিডের মধ্যে যে কর্মচারীদের যে মূল বেতন সেটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা কোভিড মহামারীর সময়ও আমাদের রাজ্য সরকার কর্মচারীদের ডিএ ঘোষণা করেছিল তৎকালীন সময়ে। আজকের দিনেও এই যে ঘোষণা, এটা অনেক বড় বিষয় আমরা মনে করি। আমি আবারও আমার যেটা বিষয় সেটা শেষ করব, কারণ বিস্তারিতভাবে আমাদের মুখ্য প্রবক্তা আপনাদের সামনে সেটা তুলে ধরবেন। আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী তথা সমগ্র গোটা রাজ্য সরকারকে আমি বলবো, প্রত্যেককে আমরা আন্তরিক হৃদয় থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমি আমাদের মুখ্য প্রবক্তাকে বলবো ওনার বিষয় রাখার জন্য। সমস্ত মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানাই, অভিনন্দন জানাই আজকে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্যে। সম্মাননীয়া সাধারণ সম্পাদিকা মহোদয় অনেকটাই বললেন। আজকে এক কথায় বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের কর্মচারী পেনশনারদের জন্যে একটা ঐতিহাসিক দিন। কারণ ত্রিপুরার গণতান্ত্রিক ইতিহাসে যতগুলি দল ক্ষমতায় ছিল, আজ পর্যন্ত 12% ডিএ একসাথে রিলিজ করার ইতিহাস আমাদের কারোর কাছেই কিন্তু নেই। কাজেই এটা একটা বিশাল পদক্ষেপ, এক ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত এবং অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত প্রমাণ করে রাজ্য সরকারের আর্থিক শৃঙ্খলা যতটা রাজ্য সরকারের রয়েছে, সেই সঙ্গে রাজ্য সরকারের উদার মন রয়েছে, বড় মন রয়েছে। মানুষের কল্যাণের জন্য রাজ্য সরকার যে নিবেদিত, সব অংশের মানুষের কল্যাণের জন্য, তারই কিন্তু প্রতিফলন এই 12% ডিএ রিলিজ করা। তার আগে আমরা দেখেছিলাম যে যখন 2.25 ফ্যাক্টর ছিল, 7 সিপিসির ধাঁচে এসে সেই 2.25 ফ্যাক্টরকে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2.57 ফ্যাক্টরে উত্তীর্ণ করে তাদের রিফিক্সেশন কিন্তু হয়েছিল। এবং এই যে আজকে যে 12% ডিএ ডিক্লেয়ার করলেন, এবং সেই সঙ্গে যারা কন্টিনজেন্ট কিংবা পার্ট টাইম কিংবা ক্যাজুয়াল ওয়ার্কার এই ধরনের যারা রয়েছেন, তাদের জন্যও কিন্তু বিশাল একটা অঙ্কের নতুন করে সংযোজন হয়েছে, অর্থের সংস্থান করা হয়েছে। কাজে এই যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্তের জন্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে
ত্রিপুরার আপামর যারা সরকারি কর্মচারী রয়েছেন, পেনশনার্স রয়েছেন, সবার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং মন্ত্রিসভার সমস্ত ক্যাবিনেট সদস্য যারা রয়েছেন, তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ এই ডিএ রিলিজ করা মানে শুধু সরকারি কর্মচারীরাই বেনিফিট পাবে বা পেনশনাররাই বেনিফিট পাবে তা নয়, রাজ্যের বাজার নতুনভাবে আবার উজ্জীবিত হয়ে উঠবে কর্মচারীদের এই এবং পেনশনারদের জন্য এই ডিএ রিলিজ করার ফলে। এবং সম্মাননীয় সাধারণ সম্পাদিকা বলেছেন এতে 1,04,600 কর্মচারী এবং 80,800 পেনশনার্স সমানভাবে উপকৃত হবেন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা তার সঙ্গে রয়েছে সেটা আমার মনে হয় আরও যুগান্তকারী। এইরকম খুব কসমিনকালে দেখা যায়নি যে ডিআরডব্লিউ গ্রুপ সি, ডিআরডব্লিউ টেকনিক্যাল, ডিআরডব্লিউ গ্রুপ ডি কিংবা পার্মানেন্ট লেবার, মান্থলি রেটেড ওয়ার্কার, হেড প্রিস্ট কিংবা এই ধরনের পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা কাজ করেন, কিংবা ভিলেজ চৌকিদার, স্কুল মাদার, চন্তাই থেকে শুরু করে এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রায় 50% করে নতুন বৃদ্ধি করা হয়েছে তাদের যে স্যালারি কাঠামো আছে। অর্থাৎ আগে যিনি 6,000 টাকা পারিশ্রমিক পেতেন, এবার সেটা 9,000 বা তার একেবারেই কাছাকাছি রয়েছে। আগে যদি কেউ 8,000 টাকা পেতেন তাহলে এবার সেটা 12,000 টাকা বা তার প্লাস মাইনাস কিছু রয়েছে। এই রকম একটা ঐতিহাসিক বলিষ্ঠ সিদ্ধান্ত যেটা সমাজের প্রত্যেকটা অংশের সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের একেবারে নিচুতলা থেকে শুরু করে নিয়মিত অনিয়মিত থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ সমানভাবে উপকৃত হবে। এই যে সরকারের সবকা সাথ সবকা বিকাশ, শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, রেগুলার কর্মচারী পেনশনার নয়, যারা ডেইলি রেটেড তাদের জন্যও পর্যন্ত সরকার উদারভাবে যে ভাবনা রেখেছেন তার জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং এই প্রসঙ্গে একটা কথা আপনাদের অবশ্যই আমি রেফারেন্স হিসেবে দেব। আমি দেখছিলাম কোনো জায়গায় সিপিএমের থেকে বিরোধী দল ত্রিপুরার সিপিএম প্রচার করার চেষ্টা করছে যে তাদের সময়ে ডিএ ব্যবধান অনেক কমিয়ে আনা হয়েছিল, এখন ডিএ ব্যবধান বেশি, এই বলে আমাদের কর্মচারী পেনশনারদের বিভ্রান্ত করার একটা নতুন চেষ্টা শুরু হয়েছে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই 2016 সালের 20 জুলাই গোটা দেশে এবং রাজ্যে একটা নিউজ আপনারাই করেছিলেন যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন। সেটা কি ছিল? সেই সময়ে 2016 সালে ত্রিপুরা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ত্রিপুরা সরকারকে যে আপনারা ত্রিপুরা কর্মচারীদের জন্য যেই ডিএর বিষয় রয়েছে 42% ডিএ আপনাদেরকে মিটিয়ে দিতে হবে। কারণ সেই সময় ডিএর ব্যবধান ছিল 88% যদি থাকতো ত্রিপুরার কর্মচারীদের জন্য, তাহলে সেন্ট্রালে ছিল 125%। হিউজ ডিফারেন্স ছিল। তার জন্য একটা পিটিশন হয়েছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ত্রিপুরা সরকারকে 42% ডিএ ব্যবধান কমিয়ে দেওয়ার জন্যে, রিলিজ করার জন্যে। কিন্তু সেই সময় তৎকালীন সিপিএমের যিনি অর্থমন্ত্রী ছিলেন ভানুলাল সাহা মহোদয়, তিনি বলেছিলেন যে আমাদের পক্ষে এই ডিএ দেয়া সম্ভব নয়, আমরা সুপ্রিম কোর্টে যাব, এবং সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হাইকোর্টের অর্ডারকে স্টে করার জন্যে, চ্যালেঞ্জ করেছিলেন। এবং কি বলেছিলেন যে যদি সরকারি কর্মচারীদের ডিএ দেয়া হয় তাহলে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, ডেভেলপমেন্টাল ওয়ার্ক টোটালি বন্ধ হয়ে যাবে। কি পঙ্গু একটা সরকার ছিল যে কর্মচারীদের বেতন ভাতা দিতে গিয়ে, ডিএ দিতে গিয়ে তাদের সরকারি কাজ বন্ধ হয়ে যাবে। আর্থিক বিশৃঙ্খলা কোন জায়গায় ছিল, করাপশন কোন জায়গায় ছিল, সেটা একেবারে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয়। কাজেই এইভাবে এরা সেই সময় চিট করেছিল। তাছাড়া তো বহু রকম বিষয় রয়েছে। ডিএ দিলে সরকারি কর্মচারীরা মদের দোকানে লাইন দেবে, এটাও তো বলেছিলেন অঘোর দেববর্মা মহোদয় সেই সময়ে। কাজেই ওই সরকারটা ছিল জনবিরোধী সরকার।
কর্মচারী পেনশনার বিরোধী সরকার, আর বর্তমান যে সরকার রয়েছে, যে 2018 সালে মানুষ বহু প্রত্যাশা নিয়ে যে সরকারটাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই সরকার জনগণের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কমিটমেন্ট দেখিয়েছিলেন, সেই কমিটমেন্ট পূর্ণ করে চলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার কোভিডের প্রায় 2.5 বছরের মহামারীতে, যেখানে প্রচুর নতুন নতুন আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়েছে, নতুন প্রচুর খরচ বহন করতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আজকে 20% দিয়ে এই সরকার নতুনভাবে রিলিজ করেছেন। প্রথম দফায় 3%, তারপর 5%, আর আজকে 12%, 20% দিয়ে কিন্তু এই সরকার রিলিজ করেছেন। কাজেই মানুষের কাছে অর্থ পৌঁছে যাচ্ছে, মানুষের অভাব মিটে যাচ্ছে, মানুষের ভাতা 2000 টাকা হয়েছে, মানুষ ঘর পেয়ে যাচ্ছে, বিজলি পেয়ে যাচ্ছে, গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছে, রাস্তা প্রায় 10টা জাতীয় সড়ক হয়ে যাচ্ছে, যোগাযোগের মানে কোনো রকম অপ্রতুলতা বা প্রতিবন্ধকতা নেই। রাজ্য শিক্ষার ক্ষেত্রে ফরেন্সিক ইউনিভার্সিটি থেকে শুরু করে, ল ইউনিভার্সিটি থেকে শুরু করে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে, সমস্ত দিক থেকে ইনফ্রাস্ট্রাকচার বলি আমরা, এডুকেশন বলি আমরা, এগ্রিকালচার বলি আমরা, কৃষকের আয় দ্বিগুণ করার জন্য এমএসপিতে ধান এবার 20 টাকা 40 পয়সা দরে কেনা হচ্ছে, শুরু হয়েছিল 17 টাকা 40 পয়সা থেকে। কাজেই সামগ্রিকভাবে গরিব অংশের মানুষের উন্নতি হচ্ছে, এইটা বিরোধী সিপিএম কংগ্রেসের পছন্দ হচ্ছে না। তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। কারণ তারা, যারা 25 বছর গরিবের সরকার বলে গরিবকে আরো গরিব বানানোর জাতাকল তৈরি করেছিল, এবং গরিব নিয়ে যারা রাজনীতি করে, গরিব বানিয়ে যারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক পাত্তা সাফ হয়ে গেছে এতদিনে। কারণ মানুষ এখন আর সেই অর্থে গরিবের সেই চরম জায়গায় নেই। আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির যে মূল লক্ষ্য, অন্ত্যোদয়, একেবারে সমাজের অন্তিম ব্যক্তি যিনি রয়েছেন, পিছিয়ে পড়া ব্যক্তি যিনি রয়েছেন, তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা, সেই কাজে রাজ্য সরকার ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন। কাজেই এইটা সহ্য হচ্ছে না বলেই রাজ্য জুড়ে বিভ্রান্তি ছড়ানোর জন্যে এবং কিছু গাল গল্প রচনা করে এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় মেতে উঠেছেন। আমি রাজ্যবাসীকে বলবো তাদের সম্পর্কে সচেতন থাকার জন্যে, এবং যোগ্য সময় আপনাদের সামনে এগিয়ে আসছে যে তাদের এই ষড়যন্ত্র, এই বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে, জনবিরোধী নিজেদের স্বার্থ কায়েম করার জন্য যারা আপনাদের কাছে আসে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আপনারা সর্বতোভাবে তৈরি থাকবেন। আরেকটা বিষয় বন্ধুগণ আপনাদের নজরে আমি আনতে চাই। আজকেই আমরা দেখলাম একটা নতুন বিষয় আমাদের সামনে এসছে। 27 ডিসেম্বর 2022 ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকদের প্রতি আবেদন বলে একটি লিফলেট যৌথভাবে প্রকাশ করেছে। কে প্রকাশ করেছে? সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, এবং যারা বলে আমরা কমিউনিস্ট হলেও বামফ্রন্টের বিরোধী, সিপিআইএমএল, সবাই মিলে যৌথভাবে একটা গাল গল্প রচনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ আজকে বুঝতে পেরেছেন কর্মচারী পেনশনাররা যেহেতু এবার তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অনেকটাই মিটে গেছে, এবং কোভিড না থাকলে এটা আমরা হলপ করে বলতে পারি যে ডিএর ব্যবধান শূন্য হয়ে যেত, এতদিনে শূন্য হয়ে যেত, যেটা রাজ্য সরকার চায়। এবং আগামী দিনগুলিতে যদি এমন মহাবিপর্যয় কিছু না আসে, খুব বেশি সময় লাগবে না, ডিএর ব্যবধান বলে কিছু থাকবে না। কেন্দ্রীয় কর্মচারীরা যা পাবেন, রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা একই রকম কাঠামোতে বেতন ভাতা পাবেন। তার জন্যে এরা তড়িঘড়ি করে আজকে এই রকম একটা যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তাতে করে যে গাল গল্পটা রচনা করা হয়েছে, সেখানে যেটা তারা বলে বেড়ান বারবার, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, এই ধরনের বিভিন্ন বিষয়গুলিকেই চর্বিত চর্বণ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, রাজ্যবাসী অবশ্যই অবগত আছেন, তারা বারবার বলেন গণতন্ত্র নেই, মিছিল মিটিং কোনোটাতেই খামতি নেই, প্রত্যেকটাই সংগঠিত করছেন, প্রতিদিন করছেন, করুন, আমরা সেটাই চাই, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা অংশগ্রহণ করবেন, মিটিং মিছিল করবেন,
সেটা আমরাও চাই। মানুষ বিচার করবে কোন বিষয়টা নিয়ে আপনারা যাচ্ছেন, মানুষ বিচার করবে যারা বেনিফিশিয়ারি, যারা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদেরকে মানুষ দেখছেন, পরখ করছেন। আর আপনাদেরকে তো প্রতি 25টা বছর টানা এবং সামগ্রিক 35 বছর পরখ করেছে সিপিএমকে তথা বামফ্রন্টকে, 5 বছর পরখ করেছে কংগ্রেসের জোটকে। ইতিহাস মানুষের জানা আছে। কাজেই এরা যে বলে গণতন্ত্র নেই, সেই সময় সিপিএমই তো বলেছিল 88 থেকে 93 কালো দিন, জঙ্গলের রাজত্ব, শ্মশানের রাজত্ব, এই কথাগুলি বলেছিল। এই কথাগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার লেপ্টে দেওয়ার একটা চেষ্টা করছে। আর যে কংগ্রেস, তাদের কংগ্রেস সমর্থকরা সিপিএমের দ্বারা, ঘাতক বাহিনীর দ্বারা নলুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শহীদ হয়েছিলেন, কোথায়? তার দায়ভার কে নেবে? আমরা পশ্চিমবঙ্গে দেখেছি বুদ্ধদেব এবং রাহুল গান্ধী এক মালার তলায় নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষ যেমন জবাব দিয়েছেন, ত্রিপুরার মানুষ পশ্চিমবঙ্গের থেকে আরো অনেক বেশি রাজনৈতিক সচেতন, গণতন্ত্র সচেতন। ত্রিপুরার মানুষও কিন্তু যোগ্য জবাব তাদেরকে দেবে। যে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে বিষোদ্গার করে যে 25 বছরে রাজ্যের কিছু হয়নি, 25 বছরে রাজ্যে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট সব কিছু হয়েছে, সেই কংগ্রেস এখন সিপিএমের সুরে কথা বলছে। আর যে সিপিএম কংগ্রেসকে দেশ বিরোধী, ষড়যন্ত্রকারী, লুণ্ঠনকারী বলে আখ্যায়িত করেছে, সেই সিপিএম কংগ্রেসের সঙ্গে এখন মিতালি করছে। যে বিষয়টা বারবার আমরা বলছিলাম যে কংগ্রেস এবং সিপিএম একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এইভাবে একটা মিথ্যা ষড়যন্ত্রের আবহ তৈরি করে এরা মানুষকে বিভ্রান্ত করার নতুন একটা ষড়যন্ত্র রচনা করছে। কাজে রাজ্যের মানুষের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব, তারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন, তারা যাতে ইতিহাসটাকে একটু মনে রেখে কংগ্রেস সিপিএম সম্পর্কে সচেতন থাকেন। কারণ এখানে চাঁদার জুলুম নেই, মিছিলের জুলুম নেই, আন্দোলন করতে হয় না, বেনিফিশিয়ারি সিলেকশনে আমরা রাজনীতি করি না, ভারতীয় জনতা পার্টির সরকার রাজনীতি করে না। যারা গরিব, তাদের একমাত্র পরিচয় গরিব, তাদের সার্বিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে আপামর রাজ্যের জাতি, জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য একের পর এক কাজ করে চলেছেন। কাজেই এই কাজকে নষ্ট করার জন্য, পরিবেশকে কলুষিত করার জন্য যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আজকে যে ঘোষণা হয়েছে, সুন্দর একটা ঐতিহাসিক এবং কল্পতরুর মতো ঘোষণা হয়েছে। যেমন একটা আমি দেখলাম, যেমন পুরোহিত, বিভিন্ন মন্দিরের পুরোহিত, তাদের বৃত্তিটা বিশ্বাস করুন এটা একটা ঐতিহাসিক হয়েছে। ওদের কিন্তু অনেক খুব ছিল, কিন্তু একটা জিনিস খুব হয়ে গেছে, একটু মেডিকেল অ্যালাউন্স 1 পয়সা দেওয়া হয়েছে। 500 টাকা নিচে ডাক্তারের ভিজিট নেই এখন, হসপিটালে গেলে সেরকম পরিষেবা পাওয়া যায় না, অনেক অভিযোগ আছে। এটা একটু রিকোয়েস্ট আমি রাজ্যবাসীর তরফ থেকে রিকোয়েস্ট করছি, দেখবেন এটা করা যায়। একটা বিষয় যথার্থই বললেন, একটা বিষয় পরিষ্কার যে মেডিকেল অ্যালাউন্স আগে যেই ক্যাটাগরিতে ছিল তার মধ্যে একটা বড় অংশ এখন মেডিকেল রিইম্বার্সমেন্টে চলে গেছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবার জন্য নয়, আমি তাই বলছি, একটা বড় অংশ যারা আগে মেডিকেল অ্যালাউন্সটাতে যে কভারেজ ছিল তার থেকে একটা বড় অংশকে এখন মেডিকেল রিইম্বার্সমেন্টের আওতায় আনা হয়েছে। অ্যালাউন্স হলে এটা কি হয়, স্পেসিফিক এত টাকাই আপনার প্রতি মাসে বেতনের সঙ্গে আসবে। রিইম্বার্সমেন্ট হলে তার লিমিটটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, সমস্ত লোকের ক্ষেত্রে না, আমি তাই বললাম, কিন্তু অনেক
আমি সেটাই বলছি যে আগে যেই কভারেজটা ছিল তার থেকে একটা বড় অংশকে রিম্বার্সমেন্টের আওতায় নতুন করে ইনক্লুড করা হয়েছে। কাজে আপনার বক্তব্য যেটা রয়েছে সেটা অবশ্যই রাজ্য সরকারের বিবেচনাধীন রয়েছে। যারা রিম্বার্সমেন্টের আন্ডারে আসেনি তাদের অ্যালাউন্স বাড়ানো, সেটাও রাজ্য সরকার পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে যথার্থ ব্যবস্থা নেবেন। রাজ্যবাসী সেটা অবশ্যই বিশ্বাস করবেন, কারণ রাজ্যের সব অংশের মানুষের জন্য যেভাবে রাজ্য সরকার নিজেকে উজাড় করে দিচ্ছেন, তারপরে রাজ্য সরকার বাকিদেরও ব্যবস্থা করবেন সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আরেকটা না, আপনার প্রশ্ন একদম, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে জায়গায় ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানবো, সরকারের গোচরে আনবো, সেটা তার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, যে স্বাস্থ্য পরিষেবার যে বিষয়টি আপনি এনেছেন, আজ কিন্তু আমরা 2018 সালের আগে আমরা দেখেছি, এগুলো প্রমাণিত। আমরা একটা ছোট বড় অ্যাক্সিডেন্ট হলো, আমরা দেখেছি যে জিবি হাসপাতালের বেডে মানে রক্তপাত হতে হতে অনেক মৃত্যুর কোলে ঢলে যেতেও কিন্তু আমরা অনেক রাজ্যের অনেক যুবকদের আমরা দেখেছি একটা সাধারণ অ্যাক্সিডেন্ট হলে। কিন্তু আজ 2018 সালের পর স্বাস্থ্য পরিষেবাকে কিন্তু আমাদের সরকার রাজ্যের গরিব অংশের মানুষের কথা চিন্তা করি, কারণ আগে মানুষকে সবকিছু সর্বত্র বিক্রি করে আমাদের এইমসে যেতে হতো, অ্যাপোলো হসপিটালে যেতে হতো, ভেলুর যেতে হতো। কিন্তু আজ আমাদের রাজ্যের যে সবচেয়ে বড় যেটা সরকারি হাসপাতাল, যেটা জিবি হাসপাতাল, সেখানে কিন্তু হার্টের অপারেশন হচ্ছে, আপনারা এগুলো নিউজ করছেন। সেখানে নিউরো সার্জারি হচ্ছে একদম সফলতার সঙ্গে, এবং প্লাস্টিক সার্জারির মতো যেটা ক্রিটিক্যাল, যেগুলো আমরা কখনো ভাবিনি 18 সালের আগে, সেগুলো কিন্তু আমাদের সরকারি হাসপাতালে সেই চিকিৎসা ব্যবস্থাকে কিন্তু আমাদের সরকার ঢেলে সাজিয়ে তুলেছেন। তারপরেও ঠিক আছে, আপনাদের অনেক বিষয়, কিছু কিছু বিষয় আপনারাই তো আনবেন, সেটা নিশ্চয়ই আমরা রাজ্য সরকারের গোচরে আনবো। আমি দুলালদাকে আমি একটা বিষয় শুধু আমি স্ট্যাটিস্টিক্স দিতে চাই। ত্রিপুরার মতন ছোট রাজ্যে 13,01,841 জন আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত রয়েছেন, মানে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয় বরাদ্দ এরা প্রতি বছরে তাদের জন্য রয়েছে সরকারি ব্যবস্থাপনায়। 13,01,841 জন। কাজেই তার বাইরে এরা হচ্ছেন কারা? যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তারাই আয়ুষ্মান কার্ডের আওতায় আসেন। তার বাইরে একটা বিশাল অংশ রিম্বার্সমেন্ট, আমি যেটা বললাম, তার বাইরে যে ক্ষুদ্র অংশটা রয়েছে সেটা রাজ্য সরকারের কাছে অলরেডি গোচরে রয়েছে, রাজ্য সরকারের বিচার বিবেচনা করছেন। আমরা প্রত্যাশা করি রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আর কারোর কিছু? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।